আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। আইপিএল সম্প্রচারে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এই সিদ্ধান্ত নিল সরকার। গণ অভ্যুত্থানের পর সৃষ্ট সুযোগ দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের। গুলশান কার্যালয়ে কয়েকটি বাম দলগুলোর সাক্ষাৎ। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু। আবেদন করা যাবে শুক্রবার পর্যন্ত। ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের সামনে রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণাকালে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে। জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই দলটি। দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য। কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি। জুলাই অভ্যুত্থানে নিহত আরও ৮ জনের পরিচয় শনাক্ত। মরদেহ তোলা হবে আরও কয়েকজনের। রায়ের বাজারে অজ্ঞাত দাফন ১১৪ জনের, সবাই অভ্যুত্থানে নিহত নয়। এই কঠিন কাজটি সম্পন্ন করতে দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। মাদুরোর পক্ষে বিক্ষোভ চলছে কারাকাজ সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে। মার্কিন অভিযানের পর সীমান্তবর্তী দেশগুলোয় উৎকণ্ঠা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ মর্মাহত ও ক্ষুব্ধ। সম্প্রচার মাধ্যমকে প্রচার বন্ধ রাখতে সোমবার চিঠি দেওয়া হয়। সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে কট্টর হিন্দুত্ববাদীদের আন্দোলনের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরের জন্য ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা। এ সময় ফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান তারা। তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন ফ্রন্ট নেতারা। মিটিংয়ের পর বাম নেতারা জানান, বৈঠকে তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানানো হয় বৈঠকে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে ইসি। এর আগে রোববার বিকেল ৫টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর ১,৮৪২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানানো হয়। আপিলের জন্য আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে গোয়েন্দা ও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সকলকে আচরণবিধি মেনে চলা ও সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তিনি জানান, শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এই সরকারের মেয়াদেই
বিচার কাজ শেষ করা হবে জানান উপদেষ্টা। ফ্যাসিস্ট এজেন্টরা যেন কোনো রাজনৈতিক দলের ভেতরে ঢুকে যেতে না পারে সেদিকে দলগুলোকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণাকালে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি সাধারণ জনগণ সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি সবাই যেন নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলেন। জামায়াত ও এনসিপি 11 দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন তরুণদের নিয়ে গঠিত দলটির বেশ কয়েকজন নেতা। কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথাও বলছেন। তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই, এটা বুঝতে পেরেই দল থেকে সরে আসা। এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে উপায়ে সিদ্ধান্ত নেয় বিশ্বাসী তারা। হঠাৎ করে এই কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি। যেহেতু তারা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন, এটা তো একটা ক্ষতি। এই জায়গাগুলো কখনোই শূন্যস্থান থাকে না এবং আমরা এটাকে আবার দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করার চেষ্টা করছি। দলের অধিকাংশরা 11 দলীয় জোটের পক্ষে রয়েছে বলেও জানান এনসিপির এই নেতা। দলের অধিকাংশ সদস্যরাই কিন্তু এই জোটের পক্ষে আছে। জুলাই আন্দোলনে নিহত আরও 8 জনের পরিচয় ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠানে এই তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ। গত বছরের 7 ডিসেম্বর মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি। 27 ডিসেম্বর পর্যন্ত 114 জনের মরদেহ উত্তোলন করা হয়। আবেদনকারী 9টি পরিবারের মধ্যে 8 জনের ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে নিশ্চিত করে সিআইডি। এতে সেই 8 পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে রায়েরবাজার কবরস্থানের পরিবেশ। অপর একজনের মৃতদেহের পরিচয় শনাক্তকরণ কার্যক্রমও দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানান সিআইডি প্রধান। বলেন, এই 114 জনের সবাই জুলাই আন্দোলনে নিহত নন। এতে সড়ক দুর্ঘটনা, বিষপানে ও মৃত্যুর তথ্য পেয়েছে সিআইডি। পরে শনাক্ত হওয়া 8 পরিবারের কাছে তাদের প্রিয় মানুষগুলোর কবর হস্তান্তর এবং মৃতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তের এই অভিজ্ঞতা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য মামলাতেও কাজে লাগানো যেতে পারে। আর উপদেষ্টা ফারুকী আজম বলেন, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা, আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি। এজন্য আমি ইন্টারিম সরকারকে ধন্যবাদ দেব। 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। এই কঠিন কাজটি সম্পন্ন করতে দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে।